ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স 9 to 12 পরিবারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ থেকে নিয়মিত ক্লাস হবে এই ফেসবুক পেজ থেকে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রকার পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের সকল প্রকার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন বিষয়ে। প্রথম ক্লাসে সেট নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্লাসের যে দ্বিতীয় পার্ট নিয়ে ফাংশন নিয়ে আলোচনা করার পর আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। তো শুরু করি। আমাদের সেট ও ফাংশন এর প্রথম যে পরিচ্ছেদ সেট নিয়ে আলোচনা করব। সেট বিষয়ে জানতে গেলে আমাদের প্রথমত সেট কি আগে জানতে হবে। সেট তো উচ্চতর গণিতের লেখা যদিও আমার একটু খারাপ। উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর তো বিষয় ছিল প্রথম অধ্যায় সেট ও ফাংশন। সেট ও ফাংশন। তো সেট আসলে কি, সেট কি সেটা জানতে হবে। সেট কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, সমস্যা নেই, একটু ক্যামেরার স্ট্যান্ড নাই তো। আচ্ছা, সেট কি জানতে হবে। আচ্ছা, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই বলা হয় সেট। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই কি বলে? সেট বলে। যেমন আমরা একটা উদাহরণ নেই। মনে করো পড়ার টেবিলে তুমি বসে আছো। পড়ার টেবিলে বসে আছো। পড়ার টেবিলে কি আছে তোমাকে প্রশ্ন করা হয়, কি আছে? প্রশ্নের উত্তরে তুমি বললা যে বই আছে। এখন বই কি বই? বই মনে করো বাংলা, ইংরেজি, গণিত, আচ্ছা বিজ্ঞান দিলাম। তো এই যে বাংলা, ইংরেজি, গণিত, এই বইগুলোকে সুনির্দিষ্ট কমা আকারে সাজিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে বদ্ধ করে রাখাকেই আমরা এক কথায় সেট বলবো। বইগুলোকে সাজিয়ে, এই যে বললাম যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। তো আমি পড়ার টেবিলে কিছু বই পেলাম। বই হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত। এগুলোকে এলোমেলোভাবে ছিল, এগুলোকে সাজিয়ে একত্রিত করে কমা আকারে প্রকাশ করে আমি এটা প্রকাশ করলাম কি? সেট। তো এর নাম আমি দিতে পারি এ সেট, বি সেট, বিভিন্ন ধরনের সেট দিতে পারি। তো এখন এই যে আমি সেট পেলাম, তো সেটের মধ্যে আমাদের জানতে হবে এই যে আমি এগুলো পেলাম, এগুলো কি? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এগুলো কি আসলে? এগুলো হচ্ছে প্রত্যেকটিকে কি বলবো? উপাদান বা সদস্য। এগুলোকে কি বলবো? ভেতরের যে এই যে এ সেটের ভেতরের যে অংশগুলো পাইলাম আমরা, বাংলা, ইংরেজি, গণিত, এগুলো কি প্রত্যেকটিকে কি বলবো? এগুলোকে বলবো
সদস্য বা কি বলবো উপাদান বা দান, এগুলোকে আমরা বলবো সদস্য বা উপাদান। তাহলে আমরা বলবো এ সেটের মধ্যে উপাদান, এ সেটের উপাদান, তাহলে উপাদান সংখ্যা কয়টি পেলাম? তাহলে উপাদান সংখ্যা বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান, উপাদান সংখ্যা আমরা কত পেলাম? 3 পেলাম। তাহলে উপাদান সংখ্যা, তাহলে আমি যদি বলি এ সেটের উপাদান কয়টি, তাহলে এ সেটের উপাদান সংখ্যা ইকুয়াল হচ্ছে 3টি। এ সেটের উপাদান সংখ্যা 3টি। আশা করি বোঝা গেছে। তো এখন যদি আবার বলি যে বি, আমি যদি একটা ধরে নিই, বি একটা সেট, তো বি সেটের আমি দিলাম 1 2 3 4। তো এখন যদি প্রশ্ন করা হয় যে এই বি সেটটার উপাদান কয়টি হবে, তাহলে বি সেটের উপাদান সংখ্যা আমাদের গুনতে হবে। তাহলে 1 2 3 4, তাহলে বি সেটের উপাদান কয়টি? তাহলে যদি বলা হয় বি সেটের উপাদান কয়টি হবে? উপাদান কয়টি? 4টি। তাহলে বি সেটের উপাদান হবে 4টি। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন বলছে সেটকে সাধারণত আমরা জানি সেটকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেটকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সেটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো এই সেটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি, আমার লেখা একদম ভালো না, তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি আর একটা কি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তো তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি আমরা যদি এখন এটাকে চিনতে যাই, চিনতে গেলে আমাদের মনে রাখতে হবে, তো তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থাকবে, আমি কিভাবে চিনব যে এগুলো তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি? তো মনে রাখতে হবে সবসময় আমাদের তালিকা পদ্ধতিতে সবসময় মনে রাখতে হবে এগুলো চেনার উপায়, তালিকা পদ্ধতি চেনার উপায় আমাদের সংখ্যায় থাকবে। কি চেনার উপায় কি বললাম? সংখ্যায় থাকবে আর কি প্রত্যেক সংখ্যার পরে কমা কমা থাকলে, আর প্রত্যেক সংখ্যার পরে কি থাকবে? প্রত্যেক সংখ্যার পরে, প্রত্যেকটি সংখ্যা মানে এক একটি সংখ্যা, যেমন 1 2 3, 1-এর পরে কমা, 2-এর পরে কমা, 3-এর পরে কমা, এরকম প্রত্যেকটি সংখ্যার পরে কি থাকবে? প্রত্যেকটি সংখ্যার পরে আমাদের কমা চিহ্ন থাকবে। কমা থাকলে কি বলবো আমরা? তালিকা পদ্ধতি বলবো। বোঝা গেছে? তালিকা পদ্ধতি বলবো, এটুকু আমাদের জানতে হবে। এবং আমাদের তাহলে চেনার উপায়টা কী বললাম? তালিকা পদ্ধতি চেনার উপায় আমাদের সংখ্যাগুলো থাকবে এবং প্রত্যেকটি সংখ্যার পরে আমাদের কী কী থাকবে? সংখ্যা বলতে 1 2 3 বা ABCDও থাকতে পারে বা বিভিন্ন ধরনের। তো সংখ্যা থাকলে আমাদের প্রত্যেকটি সংখ্যার যদি কমা কমা আকারে প্রকাশ করা হয় থাকলে সেটাকে তালিকা পদ্ধতি বলবো। আচ্ছা, সেট গঠন পদ্ধতি আমি কিভাবে চিনব? সেট গঠন পদ্ধতি চেনার উপায় হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যদি সেট গঠন পদ্ধতি চেনার উপায় একটু নোট করে নেবেন। তো চেনার উপায় হচ্ছে সেটের ভেতরে বাংলায় লেখা থাকলে, থাকলে সেট গঠন পদ্ধতি বলবো আমরা। কি বলবো? সেট গঠন পদ্ধতি বলবো। তাহলে কি বললাম? যে আমরা যে সেটটাকে জানলাম, সেটটা দুই প্রকার, কি কি? তালিকা আর একটা হচ্ছে সেট গঠন।
তো তালিকা তো আমরা চিনলাম, তালিকা পদ্ধতি চিনলাম কিভাবে? তো যদি আমরা চিনলাম সংখ্যার থাকবে এবং প্রত্যেকটি সংখ্যার পরে পরে কমা কমা আকারে থাকলে সেটাকে আমরা তালিকা পদ্ধতি বলবো। এবং সেট গঠন পদ্ধতি কি বললাম চেনার উপায়, যে সেট গঠন পদ্ধতি এবং সেটের ভেতরে আমাদের বাংলায় লেখা থাকলে, যদি বাংলায় লেখা থাকে সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। তো এখন একটা উদাহরণ দেই, যেমন মনে করো এখানে বি একটা সেট, তো বি সেটের দেওয়া আছে মনে করো এক্স বিলংস টু, এটাকে বিলংস টু বলে, এটাকে কী বলে? বিলংস টু বলে। তো এক্স বিলংস টু এ কমা 5x 5 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 7 দেওয়া আছে। সরি টু সে, আমি বলছিলাম সংখ্যা, ওটা আগে ওই উদাহরণটা দিই। তো আমি যে উদাহরণটা কথা বলছিলাম, তো এরকমভাবে থাকতে পারে, তুমি মনে করো কখনো কখনো দেওয়া আছে এ, মনে করো এ ইকুয়াল এক্স, এটাকে সাজ দ্যাট বলে, এক্স সাজ দ্যাট এক্স কমা দেওয়া বেজোড় সংখ্যা। তো এখানে বলে দিছে, আমি প্রথমে বললাম যদি একটা সেটের ভেতরে বাংলায় লেখা থাকলে তাকে আমরা কি বলবো? সেট গঠন পদ্ধতি বলবো। তাহলে দেখো এখানে বলছে এক্স সাজ দ্যাট, এই একটা সেট এক্স সাজ দ্যাট দেওয়া আছে, তারপর বেজোড় সংখ্যার কথা বলছে, তাহলে বাংলায় লেখা আছে। আবার কখনো কখনো বাংলায় লেখা থাকে না, বিশেষ দ্রষ্টব্য এটা লিখে রাখবা, সেট গঠন পদ্ধতিতে কখনো কখনো কি থাকে না, সেট গঠন পদ্ধতিতে কখনো কখনো বাংলায় লেখা থাকে না, কখনো কখনো কি থাকে, কখনো কখনো বাংলায় লেখা থাকে না, কখনো কখনো এটাকেও সেট গঠন পদ্ধতি বলবে। তো কখনো কখনো আমাদের এইভাবে আসে, ওই যে পাশে উদাহরণটা নিলাম, তো বি ইকুয়াল এক্স বিলংস টু এ কমা 5 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 7। তো এরকমও থাকে কখনো কখনো, এটাকেও আমরা বলবো সেট গঠন পদ্ধতি। কি বলবো? সেট গঠন পদ্ধতি। এটাও কি বলবো? সেট গঠন পদ্ধতি বলবো। বোঝা গেছে? তো সেট গঠন পদ্ধতি, তাহলে তালিকা পদ্ধতি বোঝা গেল, আশা করি বোঝা গেছে। তো এখন আমরা উপসেট নিয়ে আলোচনা করব। উপসেটটা কি আসলে আমাদের জানতে হবে। উপসেট আসলে উপসেট কাকে বলে, উপসেট কি, এটা নিয়ে জানতে হবে। উপসেট কাকে বলে? তো উপসেট হলো, আমরা যদি দেখি উপসেট যদি লিখি, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান আমাদের যে কোনো আরেকটা সেট নেব, বি সেটে দেখা যাচ্ছে কিনা, বি সেটে বিদ্যমান থাকে, তাহলে এ কে কি বলে? এ কে বি এর কি বলে? উপসেট বলে। সবাই লিখে রাখবেন, নোট করে রাখবেন। তো এ কে বি এর উপসেট বলে। আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে বিদ্যমান থাকে, তাহলে এ কে বি সেটের উপসেট বলে। তো উপসেটকে সাধারণত কীভাবে প্রকাশ করা হয়? একে প্রকাশ
করা হয় এই চিহ্ন দ্বারা। আচ্ছা, যাই হোক, এখন আমরা চিনব কীভাবে উপসেট? আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। তো উদাহরণটা হচ্ছে, এ একটা সেট ধরলাম। তো এ সেটের উপাদান মনে করো 1 2 3 4, সাপোজ ধরে নিলাম। এটাকে আমি ধরে নিলাম কি সেট? আমাদের মূল সেট ধরে নিতে হবে, একটাকে মূল সেট ধরে নিতে হবে। তাহলে এটাকে আমি যদি মূল সেট ধরে নিই, এটা মূল সেট মনে করো, এটা হচ্ছে মূল সেট। তো এটা হচ্ছে সাপোজ মূল সেট। তো এরকমভাবে আমি বি সেট নিলাম। বি সেটে আমি উপাদান দিলাম 2 3। সি সেট নিলাম, সি এ উপাদান দিলাম 1 2। একটা নিলাম, ডি নিলাম, ডি এর দিলাম 1 3। একটা দিলাম, মনে করো ই সেট দিলাম, ই সেটে 1 2 3 দিলাম। তো এগুলোকে আমি উপসেটে প্রকাশ করব। তো মনে রাখতে হবে, এই যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটাকে আমি চিনব কীভাবে? এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট। এই চিহ্নটার নাম হচ্ছে ইংরেজিতে যাকে বলে সাবসেট। মনে রাখতে হবে সবসময় যে ইংরেজিতে কে বলে সাবসেট। ইংরেজিতে কে বলি? ইংরেজিতে কি বলে? সাবসেট বলে। আচ্ছা, ইংরেজিতে কে বলে? সাবসেট। তো আচ্ছা, যাই হোক, এখন আমি এই যে এ নিলাম, এ একটা সেট নিলাম, এ সেটে উপাদান সংখ্যা ছিল 1 2 3 4টা। তো এ সেটে উপাদান কী ছিল? 1 2 3 4। তো আমাদের এখন একে কিন্তু আমি মূল সেট ধরছিলাম, তো এখানে দেখতে হবে, এখানে এই যে বি এর উপাদানগুলো দেখো তো, বি এর কী কী উপাদান আছে? 2 এবং 3। বি এর উপাদানগুলো কোথায় বিদ্যমান দেখো তো? বি এর আমাদের প্রথমে বলছিল, সূত্রটাতে বলছিল, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে বিদ্যমান থাকে, দেখো এ সেটের প্রত্যেকটি উপাদান, তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান এখানে, তখন আমি বি সেটকে আমি মূল সেট ধরছিলাম, তো এ সেটের প্রত্যেকটি উপাদান। তো এখন এ হচ্ছে মূল সেট, তো এখানে দেখো বি 2 এবং 3, বি সেটে কী আছে? 2 এবং 3। আচ্ছা, ইংরেজিতে বলি 2 এবং 3। তো 2 এবং 3 আছে। তো এ সেটে আমাদের কিন্তু দেখো, এখানে বি সেটে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কিন্তু আমাদের এ সেটেও বিদ্যমান। কোথায় বিদ্যমান? এ সেটে বিদ্যমান। তো এই উপাদানগুলো কোথা থেকে এসেছে? এই যে বি সেটের উপাদানগুলো এ সেট থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং বি হচ্ছে, এই যে বি হচ্ছে, তাহলে বি হচ্ছে কি বলতে পারবো আমরা? বি হচ্ছে কার উপসেট? এ এর উপসেট। কি বলবো? উপসেট বলবো। বি হচ্ছে এ এর উপসেট। তাহলে এটাকে আমি কীভাবে প্রকাশ করব? তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে, যেটাকে আমরা মূল ধরে নিব, যে সেটটাকে আমরা মূল সেট ধরে নিব, ওইটাকে সবসময় কোন পাশে রাখতে হয়? ডান পাশে রাখতে হয়। কোন পাশে? ডান পাশে রাখতে হয়। ডান পাশে রাখতে হয়। তো এটাকে প্রকাশ কীভাবে করব? তাহলে আমি যদি প্রকাশ করি, তাহলে বি এই যে সাবসেট বি সাবসেট, তাহলে কি এ কে বললাম মূল সেটকে নিতে হবে, তাহলে যেহেতু এ থেকে আসছে, তাহলে এ কে আমাদের ডান পাশে রাখতে হবে। তো এখন এটাকে দেখেন সি, তাহলে সি এর যে উপাদান 1 এবং 2, তাহলে এটা কোথা থেকে এসছে? এটা আবার ওই যে আমাদের এ সেট থেকে, এ মূল সেট থেকে আসছে। দেখেন 1 2, তাহলে একে আমি কীভাবে প্রকাশ করব? তাহলে একে যদি প্রকাশ করতে চাই, ওই যে প্রথমে বললাম যে সি দিলাম, সাবসেট কোথা থেকে আসছে? এ থেকে। একে আমাদের কোথায় লিখতে হবে? ডান পাশে। তো এরকমভাবে আমাদের ডিকে লিখব সাবসেট এ থেকে, আবার ইকে লিখব সাবসেট এ, লেখা ভালো না। তো এইভাবে বোঝা গেছে? যাই হোক, আবার এখন উপসেট
এই যে উপসেট আমরা শিখলাম, উপসেটকে কয়ভাবে ভাগ করা হয়েছে? উপসেট, আমার লেখা একদম ভালো না। তো উপসেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, আমাদের জানতে হবে। দুই ভাগে ভাগ করা হয়েছে উপসেটকে। কী কী? একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। তো প্রকৃত লিখি, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট জানলাম। আরেকটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত কি? উপসেট, প্রকৃত উপসেট। তাহলে একটা কি জানলাম? প্রকৃত উপসেট, আরেকটা হচ্ছে অপ্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেটকে আমি কীভাবে চিনব? প্রকৃত উপসেট ওই যে আমরা নিলাম প্রকৃত উপসেট ছাপ চিহ্ন, একে চেনার উপায়, চেনার উপায় হচ্ছে এই যে আমরা সাবসেট নিলাম, এটা কি সাধারণত কি বলবো? এটাই হচ্ছে প্রকৃত উপসেট, এটাই হচ্ছে প্রকৃত উপসেট। তো সাব চিহ্নটা, এই যে আমরা সাবসেট নিলাম না, এই চিহ্নটার দ্বারাই বা এই চিহ্নের যে সমাধানগুলো করব, এগুলোকে সাধারণত প্রকৃত সেট বলবো। আমরা কি বলবো? এগুলোকে প্রকৃত সেট বলবো। একে আবার আলাদাভাবে বলা যায়, যদি বলা যায় যদি এ সেট থেকে, যদি এ সেট থেকে অন্য যে সেটগুলো বি সেটে উপাদান কম থাকে, কি বললাম? উপাদান কম থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? প্রকৃত উপসেট বলবো। উপাদান কম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত উপসেট বুঝবো। আচ্ছা, বা এটাকে এভাবেও বলা যাবে, ওই যে বললাম যে বি সাবসেট এ, সি সাবসেট এ, এই যে এটাই হচ্ছে প্রকৃত উপসেট। আবার অপ্রকৃত উপসেট, এই যে অপ্রকৃত উপসেট চেনার উপায়, অপ্রকৃত উপসেট আমি কিভাবে চিনব? চেনার উপায়, অপ্রকৃত উপসেট চেনার উপায় কিভাবে চিনব? তো চেনার উপায় আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি বলি যে প্রকৃত উপসেট যেভাবে আমরা জানলাম, অপ্রকৃত উপসেটের চেনার উপায়টা হচ্ছে এরকম, যদি এই যে সাবসেটটা থাকবে, সাবসেটের নিচে যদি এরকম একটা দাগ থাকে বা সাবসেটের এরকম চিহ্ন থাকে, সেক্ষেত্রে বুঝবো যে এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। কি বুঝবো? অপ্রকৃত উপসেট বুঝবো। যদি দাগ থাকে, এরকম দাগ থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। বা যদি এ, বা এটাকে বলা যায় এর সকল উপাদান বিয়ে থাকে বা মিল, সমান বা মিল থাকে বলতে পারি আমরা, থাকে বা সমান বা মিল থাকে বলতে পারি, মিল থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকেও আমরা বলবো অপ্রকৃত উপসেট। সেটাকে আমরা বলবো অপ্রকৃত উপসেট। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন দুইটা নোট দেই। তো নোটগুলো হচ্ছে, চিহ্ন একই কিন্তু উপসেটের নিচে দাগ থাকলে অপ্রকৃত উপসেট হবে। আবার আরেকটা বলি, যদি এ এর সকল উপাদান বি এ থাকে, বি এর সকল উপাদান এ থাকে বা মিলে যায়, তাদেরকে আমরা কি বলবো? অপ্রকৃত উপসেট বলবো। যেটাকে আমরা প্রকাশ করতে পারি, ওই যে বি এভাবে দাগ থাকবে, সাবসেট দাগ থাকবে, এবং এ
নট ইকুয়াল টু বি। এভাবে এই দাগটা থাকবে, এই দাগগুলো বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান সেট। সেটা হচ্ছে সমান সেট। আচ্ছা, সমান সেট কি আমাদের জানতে হবে। সমান সেট আচ্ছা, ধরে নিই এ যদি একটা সেট হয়, এ সেটের উপাদান হচ্ছে মনে করো 1 2 3। আমি কিন্তু উপাদান সংখ্যাগুলো করে দিচ্ছি, 1 2 3 ওখানেও দিয়েছিলাম, এদিকে কিন্তু 1 2 3 এগুলোই ব্যবহার করতেছি, যেহেতু আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো বি ইকুয়াল আবার নিচ্ছি মনে করো 1 2 3। আচ্ছা, এই যে আমি একটাকে মূল ধরে নিতে হবে, তো এটাকে আমি মূল সেট ধরে নিলাম, মূল সেট ধরে নিব। তো মূল সেট আমরা জানি মূল সেটকে সবসময় কোন পাশে নিতে হয়, ডান পাশে লিখতে হয়। কোন পাশে লিখতে হয়? ডান পাশে লিখতে হয়। তাহলে আমি এক্ষেত্রে মূল সেট ধরে নিছি কি বি হচ্ছে মূল সেট। তো মনে রাখবে মূল সেটকে সব সময় কোথায় লিখতে হয়? ডান পাশে লিখতে হয়। সরি টু সে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই যে বিকে মূল সেট ধরলাম, তাই এটাকে আমরা সমান সেটে কীভাবে প্রকাশ করব? এটাকে আমরা যদি প্রকাশ করি, তো এটাকে বলা যাবে, সাধারণত আমরা এভাবে বলতে পারি যে এ ওই যে সাবসেট দাগ দিয়ে বি। এখন মূল সেট যদি আমরা বি ধরি, আমরা মূল সেটকে বি ধরলাম, এখন মূল সেট যদি এ ধরি, মূল সেট এ ধরলে কি হয়? মূল সেট এ ধরলে আমরা কী পাবো? এক্ষেত্রে মূল সেট এ ধরলে আমরা কী পাবো? ওই যে এক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যে বি সেটকে মূল ধরছিলাম, মূল ধরে আমরা ওই জন্য এটাকে এইভাবে প্রকাশ করলাম, এ ওই যে সাবসেট দেওয়ার পর এটা দিলাম, বি দিলাম। এখন যদি আমরা মূল সেট এ ধরি, তাহলে এ ধরলে আমরা কী পাবো? তাহলে আগে কী দিতে হবে? এ ধরলাম কিন্তু মূল সেট, এক্ষেত্রে এ মূল সেট, তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারবো? তাহলে বি আগে লিখতে হবে, তাহলে ওই যে চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এভাবে লিখতে হবে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু সমান মানে বোঝা যাচ্ছে, তাহলে এ এর সকল উপাদান, দেখেন এখানে এই যে আমরা বলছিলাম এ এর সকল উপাদান, এর সকল উপাদান যদি বি সেটে থাকে, বিদ্যমান থাকে, তাহলে সমান হয় বা সমান হয়, তাহলে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে দেখেন এখানে এ 1 2 3, বিও 1 2 3, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল বি, লিখতে পারি এ ইকুয়াল বি। তাহলে যদি একটি আরেকটির উপসেট হয়, শর্ত সমান সেট, এটা শর্ত হচ্ছে, এটাকে আমরা বলবো সমান সেট, এটাকে আমরা বলবো সমান সেট। তো এটা হচ্ছে সমান সেট। আচ্ছা, সমান সেট হইল সমান সেট। এর শর্ত কি? শর্ত যদি হয়, শর্তটা এরকম, যদি একটি আরেকটির উপসেট হয়, বলতে পারবো যদি একটি আরেকটির মনে রাখতে হবে সবসময়, একটি আরেকটির উপসেট হয়, একটি আরেকটির উপসেট হয়, তাকে সমান সেট বলবো। তাকে কি বলবো? তাকে সমান সেট বলবো, বুঝা গেছে? অবশ্যই। তো আমরা এক এক মিল জানি আমরা। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এক এক মিল। শর্টকাটে একটু করার চেষ্টা করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এক এক মিল কি আসলে আমাদের জানতে হবে। তাহলে এক এক মিল যদি মনে করো, সাপোজ এ ইকুয়াল মনে করো দিলাম এ বি সি উপাদানগুলো, এবং বি ইকুয়াল দিলাম 1 2 3, বি ইকুয়াল 1 2 3। তো এরকমভাবে দেওয়া আছে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে এক এক মিল মানে হচ্ছে এ এর উপাদানের সাথে এই যে এ এর উপাদানের সাথে বি এর উপাদান মিলে যায়। এ এর উপাদানের সাথে কি বললাম? এ এর উপাদানের সাথে বি এর উপাদান মিলে যায়,
অর্থাৎ মনে করো তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তি আমার কাছে 3 টাকা আছে, তো 3 টাকা যদি আমি এদের সমান করে ভাগে দিতে চাই তাহলে কিন্তু 1 টাকা 1 টাকা প্রতিজন 1 টাকা 1 টাকা বা সমান সমান করে পাবে। কিন্তু আমি যদি বলি তিনজনকে 3 টাকা আছে, এই 3 টাকা আমাকে 4 জনকে বা 5 জনকে ভাগ করে দিতে হবে, তাহলে কিন্তু এটা অর্ধেক অর্ধেক হয়ে যায়, এটা কিন্তু গড়মিল হয়ে যায়। বিষয়টা এরকম। তো বলছে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, তো এই যে এর উপাদানের সাথে বি এর যে উপাদানগুলো মিলে গেলে, সরাসরি বলতে পারো মিলে যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা বলবো এক এক মিল। কি বলবো? এক এক মিল। এক এক মিল। তো একে চেনার উপায়টা হচ্ছে কি? চেনার উপায় আমি এখানে বলি, চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে একমাত্র চেনার উপায়, তো এটাকে আমরা বলবো নাম্বার অফ, এই যে এন এ নাম্বার অফ এ বা ইকুয়াল নাম্বার অফ বি। কী বলবো? নাম্বার অফ এ নাম্বার অফ বি থাকলে আমরা বুঝবো এটা কি এক এক সেট। এটা কি বলবো? এক এক সেট। ওই যে বললাম এ সমান সমান বি, তাহলে মিলে গেছে, কিন্তু এর সকল উপাদান বি এর সাথে মিল আছে বা মিলে যায়, তাহলে এটাকে এভাবে বলা যায়। ওই যে দেখো এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3 মিলে গেছে না? তাহলে মিলে গেলেই সেটা হচ্ছে কি এক এক মিল। চেনার উপায় হচ্ছে কি নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি। একে এভাবেও চেনা যায়। চেনার উপায় হচ্ছে একে এ, এই যে চিহ্নটা দিলাম, একে এক এক মিল বলা হয়। এই চিহ্নটার নাম হচ্ছে এক এক মিল চিহ্ন। কি চিহ্ন? এক এক মিল চিহ্ন। এই চিহ্নটার নাম কি? এক এক মিল চিহ্ন। এখন আচ্ছা, আবার মনে রাখতে হবে যদি এক এক মিল হয়, মনে করো যদি এক এক মিল হয় তখন একে সমতুল্য বলা যায়। মনে রাখতে হবে যদি এক এক মিল হয়, কি এক এক মিল হয় তাহলে একে কি বলা যায়? সমতুল বলা হয় বা সমতুল বলা যায়। সমতুল বলা যায়। আচ্ছা, সমতুলকে প্রকাশ করি কিভাবে আমরা? সমতুলকে প্রকাশ করতে গেলে আমাদের চিহ্ন হচ্ছে এ, এই যে সমতুল চিহ্ন হচ্ছে এটা, সমতুল চিহ্ন এ সমতুল বি, তাহলে এ এর সমান এটা বি, তাহলে এই চিহ্নটার নাম কি চিহ্ন? সমতুল চিহ্ন। এই চিহ্নটার নাম কি? সমতুল চিহ্ন। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে এ সমতুল বি, তার মানে এ এর সমান বি। আচ্ছা, এবারে যেটা নিয়ে আলোচনা করব, এটুকু বোঝা গেছে মনে হয়। একটু বেশি ডিটেলসে গেলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখন সেটের অন্তর জানতে হবে। সেটের অন্তর। আচ্ছা, অন্তর কথাটার দ্বারা কি বোঝায়? অন্তর মানে হচ্ছে কি করা? বিয়োগ করা। অন্তর মানে কি? বিয়োগ করা। তো অন্তর মানে বিয়োগ করা। একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? একে এই যে আমরা এই চিহ্নটা ব্যবহার করি না, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, বা বাদ যেটাকে আমরা বলি, এটাকে কি বলি? বাদ বলি। বাংলাতে একে বাদ বলা হয়, বাদ চিহ্ন, একে বলে বাদ চিহ্ন। তো বাংলাতে একে বাদ চিহ্ন বলা হয়। তো এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ যেটা মিলে থাকে বা মিল থাকে, যেটা মিল থাকে সেগুলো বাদ যাবে বা বাকিগুলো বসে যাবে। কি বললাম? যেটা মিলে যাবে সেটা বাদ যাবে এবং বাকিগুলো বসে যাবে। কিন্তু বাম পাশের মিল যদি না থাকে, বাম পাশের যদি মিল না থাকে, একটা জিনিস মনে রাখতে হবে, যদি বাম পাশে
মিল নেই এমন সব সংখ্যাগুলো লেখা যাবে না। ডান পাশে সরি ভিডিওটি অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটি শেষ করতে হচ্ছে। পার্ট দ্বিতীয়তে এরপরে পার্ট দ্বিতীয় করতে হচ্ছে, অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, সেজন্য পার্ট দ্বিতীয় করতে হচ্ছে এই অধ্যায়ের সেটে। তো পার্ট দ্বিতীয়র জন্য দ্বিতীয়তে কিছু পয়েন্ট এবং অঙ্ক করার চেষ্টা করব আমরা। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওতে সমস্যা হয়, মানে নতুন তো ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে এবং লেখা আমার তেমন একটা ভালো না, তো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন। আশা করি সকলে বুঝতে পারবেন। তো সকলকে ধন্যবাদ।